তুই শুধু আমার উন্মাদনা। পর্ব সংখ্যা 16। চারিদিকে আঁধার নেমে আসছে। বাড়ির প্রতিটা মানুষ সেই লালাখাল নদীর তীরে দাঁড়িয়ে আছে। 2-5টা স্থানীয় লোকদের ডাকা হয়েছে, কিন্তু তারা কোনো উপকার করতে পারল না। রোজিনা কান্না করতে করতে একবার জ্ঞান হারিয়ে ফেলেছে। সে যেতে চায় বনের দিকে, কিন্তু সবাই তাকে ধরে রেখেছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। যারা বলল, আমি ভাইয়াকে ফোন দিয়েছি, ভাইয়া বকেছে অনেক, তারপর ফোন কেটে দিল। পরে আর ফোনে পেলাম না, হয়তো আসছে। তাজউদ্দিন ধমক দিয়ে বলল, সে কোন দেশ থেকে আসবে, কতক্ষণ, তার কোনো খবর নেই। আর ততক্ষণ কি সিমি ওইখানে থাকবে? যারা আর কিছুই বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। সিমি চিল্লিয়ে চিল্লিয়ে গলা ভেঙে গেছে। পানির পিপাসা লেগেছে, পানি কোথাও নেই। বড্ড ভয় লাগছে তার। একদম অন্ধকার, তিমিরে ঢাকা অন্ধকার জঙ্গল। সিমির চোখে এখন আর পানি নেই। সে কিছুই দেখতেও পারছে না। তখনই কানে শুনতে পেল শেয়ালের ডাক। ভয়ে কেঁপে উঠল। শুকনো পাতার খচখচ শব্দ। বন্য কুকুরগুলো ডাকছে হিংস্রভাবে। কি ভয়ানক শোনাচ্ছে ঝিঝি পোকার ডাক। সব কিছু মিলিয়ে যেন অদ্ভুত ভয়ানক এক পরিবেশ। মুখে হাত চেপে কান্না করছে। মনে হচ্ছে কেউ যেন তার দিকে এগিয়ে আসছে। ও পিছাতে লাগলো। পিছাতে পেছাতে পাথরে বেঁধে পড়ে গেল। সাথে সাথে সিমির ডান হাতের বাহু কেটে গেল অনেকখানি। কোমরে ব্যথা পেল। ডান হাত থেকে অঝরে রক্ত পড়ছে। বহু কষ্টে উঠে দাঁড়ালো। শিয়ালের ডাক যেন আরো কাছ থেকে শোনা যাচ্ছে। সিমি দিক বেদিক ভুলে অন্ধকারে জঙ্গলের ভেতরে দৌড় দিল। দৌড় দিতেই পা পিছলে খাদে পড়ে গেল। খাদটা বেশি গভীর না হওয়ায় তেমন কোনো ক্ষতি হয়নি, তবে হাত পা ছিলে গিয়েছে। পা টিপে টিপে হাঁটতে লাগলো। ভয় করছে তার। কোথায় যাচ্ছে কিচ্ছু জানে না। একটা ফোন সাথে থাকলে তাও একটু ভালো হতো। বড় আম্মু তো ফোন নিয়ে চলে গিয়েছে। সিমি আরো কিছু দূর এগিয়ে গেল। দেখলো কিছু জোনাকি পোকা দূরে আছে, মিটমিটিয়ে আলো দিচ্ছে। সিমি দিশেহারা হয়ে সেখানে গেল। সেখানে গিয়ে জোনাকিদের থেকে পাওয়া আলোতে সে দেখলো এই তিমিরে ঢাকা অন্ধকার ভয়ঙ্কর জঙ্গল। ভীষণ ভয় লাগছে তার। সিমি ওই জায়গায় বসলো। হাঁটুতে মুখ গুজে কান্না করতে করতে বলল, আমাকে এখান থেকে কেউ নিয়ে যাও, আমার খুব ভয় করছে। আমি সহ্য করতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। কেউ নেই, আসো না কেন, আমাকে নিয়ে যাও। সিমির কান্নার বেগ বাড়ছে। আকাশের পানে তাকিয়ে বলল, ও আল্লাহ, তুমি কাউকে পাঠিয়ে দাও আমাকে সেভ করার জন্য। আমার ভীষণ কষ্ট হচ্ছে। তুমি তো সব কিছুই দেখতে পারছো, পাঠিয়ে দাও না কাউকে। নিশান ভাই আমাকে শুধু মারে, কষ্ট দেয়। আর আজকে পুরো পরিবারের মানুষ আমাকে কষ্ট দিচ্ছে। কেউ আমাকে ভালোবাসে না, কেউ খুঁজছে না কেন আমাকে। আমি কি তাদের কেউ না? সিমি মুখ গুজে কান্না করতে লাগলো। তখনই আবার শেয়াল ডেকে উঠল। সিমি ওইভাবে বসে থেকেই পেছাতে লাগলো। পেছাতে পেছাতে কিছু একটার সাথে বাধাগ্রস্ত হলো। হাত দিয়ে হাতড়িয়ে দেখলো ছোট্ট মতো ঢোকার একটু জায়গা। সিমি হাতড়িয়ে তার ভেতরে ঢুকলো। সেখানে ঢুকে হাতড়িয়ে দেখলো অনেকটা বড় বড় পাথর। সেইগুলো তুলে ছোট যে জায়গাটা দিয়ে প্রবেশ করছে সেই জায়গায় দিয়ে দিল, যেন নিজেকে সেভ করছে হিংস্র পশুদের থেকে। অনেকগুলো পাথর দেওয়ার পরে সিমি বোঝার চেষ্টা করছে আসলে জায়গাটা কেমন। বেশি একটা বড় না, একজন মানুষ ভিতরে এসে বসতে পারবে। গুহা টাইপ। সিমি ওইখানে বসে রইল। তার ডান হাতের বাহু থেকে রক্ত পড়ছে, এখন যন্ত্রণা করছে। সিমি তার হিজাব খুলে বাঁ হাতের সাহায্যে নিয়ে মুখ দিয়ে ডান হাতটা বেঁধে ফেলল। এদিকে ছিলে যাওয়ায় হাত পা জ্বলছে। সিমি থুথু দিয়ে সেই জায়গাগুলোতে নীরবে কান্না করতে থাকে। দিনের আলোয় যদি বাইরে বেরোনোর পথ সে পায়। এমতো অবস্থায় কেন জানি তার বারবার নিশানের মুখটা মনে আসছে। মনে হচ্ছে নিশান যদি তার কাছে থাকতো তাহলে সে এই বিপদে পড়তো না। হাঁটুতে মুখ গুজে সিমি নীরবে কান্না করতে লাগলো। রাত 2:30। ইতালি থেকে আসা প্লেন বাংলাদেশে ল্যান্ড করলো। নিশান দ্রুত নেমে পড়লো, সাথে জিহানও। তারা সবকিছু দ্রুত করে বের হয়ে গেল। বাইরে আসতেই গাড়ি দেখলো তাদের জন্য অপেক্ষা করছে। এগুলো সব জিহান ঠিক করে রেখেছিল। নিশান আর জিহান উঠে বসতে এয়ারপোর্ট থেকে একটু দূরে ফাঁকা মাঠে এসে থামলো, যে এখানে আছে 5টা হেলিকপ্টার। নিশান দ্রুত গাড়ি থেকে নেমে একটা হেলিকপ্টারে উঠে বসলো। নিশান উঠতে হেলিকপ্টার উড়াল দিল। এদিকে জিহান গিয়ে আরেকটাতে বসলো, সেটাও উড়াল দিল। সাথে আরো 3টা। উদ্দেশ্য সিলেটের লালাখাল নদীর জঙ্গলে। নিশানের শরীর কাঁপছে, ভয় লাগছে শুধু তার ইস্যুর জন্য।
ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, চোখ বন্ধ করে নিজেকে কন্ট্রোল করছে। এদিকে জিহান ফোন নিয়ে একের পর এক সকলকে কল করছে, সব দরকারি লোকদের পাঠাচ্ছে। 3:30 বাজতে পরপর 5টা হেলিকপ্টার ঘিরে ফেলল লালাখাল নদীর জঙ্গলকে। হেলিকপ্টারের সাথে সাথে সেখানে উপস্থিত হলো 100 জন বডিগার্ড, যাদের সাথে আছে 50টা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর আর এলাকার স্থানীয় 50 জন লোক। পুরো চৌধুরী ফ্যামিলি এসব দেখে অবাক। যারা হাসি দিয়ে বলল, বলেছিলাম না ভাইয়া আসবে, দেখেছো আমাদের সিমিকে আনতে আমার ভাইয়া চলে এসেছে। কেউ কোনো কথা বলল না, শুধু দেখতে লাগলো। বডিগার্ড সহ স্থানীয় লোকরা মিলে জঙ্গল ঘিরে ফেলল, আলোকিত হয়ে গেল পুরো জঙ্গল। উপরে উঠতে থাকা হেলিকপ্টারগুলো হালকা নিচে নেমে আসলো, খুঁজতে লাগলো। কুকুরগুলো সিমির ওড়নার ঘ্রাণ শুকিয়ে দিয়েছে, এদিক ওদিক দৌড়ে ডাকছে আর খুঁজছে। এত কুকুরের শব্দ যেন সিমির ভয় আরও অতিষ্ঠ হয়ে যাচ্ছে। গাঁটসাট হয়ে আসলো শরীর। হেলিকপ্টারের আওয়াজ, সবকিছু তার ভয়ঙ্কর লাগছে। সবার লাইটের আলোতে জঙ্গল প্রায় আলোকিত। দেখতে পেল সিমির রক্ত, যা তার হাত কেটে বের হয়েছিল। আশেপাশে খুঁজতে লাগলো সব জায়গায়। একইভাবে টানা 30 মিনিট কেটে গেল। 4টা বেজে গিয়েছে, একটু পরেই ভোরের আলো ফুটবে। নিশান হেলিকপ্টার থেকে লাফ দিয়ে নিচে নামলো। কুকুরগুলো ঘেউ ঘেউ করে যেদিক পারছে সেদিক খুঁজছে। নিশান একটা টর্চ নিয়ে ধীরে ধীরে নিচে নামলো। সবাই উপরে দাঁড়িয়ে আছে, এদিকে কুকুরগুলো ঘেউ ঘেউ করেই যাচ্ছে। নিশান লাইট মেরে জায়গাটা দেখলো। একটু দূরে সিমি যেখানে লুকিয়ে আছে ঠিক তার কাছাকাছি চলে আসলো। নিশান এদিক ওদিক লাইট মারছে। এদিকে গুহার মধ্যে থাকা সিমি হাঁটুতে মুখ গুজে আছে, কিন্তু তখনই কানে সাপের ফনা তোলার আওয়াজ পেল। সিমি যেন কথা আটকে গেছে, কথা বের হচ্ছে না মুখ দিয়ে, হাত পাও চলছে না। তবুও হাত দিয়ে খুঁজে পাথরগুলো আস্তে আস্তে সরালো। বের হয়ে গেল সে ছোট্ট মতো জায়গা থেকে। কুকুর শেয়ালের হাতে পড়লে দৌড়ে বাঁচা যাবে, সাপ থাকলে জায়গায় মরতে হবে, সেটা ভেবেই সিমি বের হয়ে আসলো। একটু জোরেই হাঁটা ধরলো উঠে, তখনই তার চোখে আলো মারল কেউ। সিমি হাত দিয়ে নিজের চোখ ঢাকলো। একটু ফাঁকা করে তাকানোর চেষ্টা করতে দেখতে পেল অতি পরিচিত মানুষ, নিশান। নিশানকে পেয়ে সিমি আর দাঁড়ালো না, দ্রুত দৌড়ে লাফ দিয়ে নিশানের গলা জড়িয়ে ধরল। নিশান নিজের ব্যালেন্স ধরে রাখতে পারছিল না, তবুও সিমির কোমরে হাত রেখে নিজের ব্যালেন্স আনলো। নিশান সিমির দিকে যখন লাইট মারলো, দেখলো সিমির বেহাল দশা। ময়লা কাপড়, মাথায় কাপড় নেই, ওড়নাটা একপাশে যেমন তেমন ঝুলছে, চুলগুলো খুলে যাওয়ার পর্যায়ে। এদিকে সিমি নিশানের গলায় মুখ গুজে কান্না করতে করতে বলল, কোথায় ছিলেন আপনি? এত দেরি করলেন কেন? আমার একা একা ভয় করছিল, শিয়াল ডাকছিল, কুকুরগুলো ডাকছিল, ওইদিকে সাপ আমাকে অনেক ভয় দিচ্ছিল। আপনি আগে আসেননি কেন? আমি অনেক কষ্ট পেয়েছি, আমার খুব কষ্ট হচ্ছে। নিশান সিমির মাথায় হাত বুলিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, রিল্যাক্স জান বাচ্চা, রিল্যাক্স, আমি এখানে এসেছি, কিচ্ছু হয়নি তোর, আমি আছি তো। সিমি ফুপাতে ফুপাতে বলল, আমার আমার খুব ভয় করছে, আমাকে শক্ত করে জড়িয়ে ধরেন, আমার ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে। নিশান সিমিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কিচ্ছু হবে না জান বাচ্চা, আমি আছি তো, কোনো কষ্ট হবে না, এবার আমি ধরেছি শক্ত করে। নিশান অপেক্ষা করলো সিমির উত্তরের, কিন্তু কোনো উত্তর পেল না। সিমির মুখের দিকে তাকিয়ে দেখলো সেন্স নেই। নিশান সিমিকে পাজা খুলে করে নিল। সেখানে হেলিকপ্টার নামালো। সিমিকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দিল। এদিকে জিহান তার বাড়ির মানুষের কাছে গেল, সবাইকে বলল, সিমিকে পাওয়া গিয়েছে, এখন নিশানকে হাসপাতালে নিয়ে গিয়েছে। আপাতত নিশান যে কী করবে আমি জানি না, তবে ও কাউকে ছাড়বে না বলে জিহানও হেলিকপ্টারে উঠে হাসপাতালের দিকে চলে গেল। বাকি বডিগার্ড মানুষরা মিলে নিজেদের কর্মে ফিরে গেল। চৌধুরী ফ্যামিলিও ঢাকার দিকে রওনা দিল। সবাই খুশি হলেও খুশি হতে পারছে না মিষ্টি আর সোনালি, মুখ গোমড়া করে রেখেছে। নিশান সিমিকে কোলে নিয়ে হাসপাতালে ঢুকলো। মহিলা ডাক্তার দেখে সিমির চিকিৎসা করাতে বলল। এর মধ্যে জিহানও আসলো। নিশানের ঘাড়ে হাত রাখলো কিছু বলবে বলে। তখনই নিশান জিহানকে উপেক্ষা করে সেই জায়গা ত্যাগ করলো। জিহান জানে ও এখন নিজের বাড়িতে ফিরবে, সব কিছু তছনছ করতে। সে যেতে পারবে না তার বোনকে এইভাবে একা ফেলে, তাই ওখানেই বসে পড়ল। সকাল 8টা বেজে 2 মিনিট। চৌধুরী ম্যানশনে প্রবেশ করলো পরপর 2টা গাড়ি।
চৌধুরী পরিবার সবাই নেমে বাড়িতে ঢুকলো, কিন্তু বাড়িতে ঢুকতেই তারা অবাক হলো। কি অবস্থা বাড়ির ভিতরে! সিঁড়ির পাশে থাকা ফ্লাওয়ার ভাসগুলো কাঁচসহ প্লাস্টিক ফুল ফ্লোরে ফেলানো, ড্রয়িং রুমে থাকা সোফাগুলো উল্টানো, টি টেবিল আছাড় মেরে ভাঙা, ডাইনিং টেবিলের উপরেও ভাঙা সকল কিছু। মানে পুরো ড্রয়িং রুম, ডাইনিং রুম সহ কোনো রুমের আসবাবপত্রের ঠিক নেই। সব ভেঙে নিচের ফ্লোরে লুটিয়ে আছে। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর ঠিক তখনই নিশান নেমে আসলো সিঁড়ি বেয়ে, হাতে একটা আপেল, সেটাতে কামড় দিতে দিতে নেমে আসছে। শার্টের 2-3টা বোতাম খোলা, বাম হাতে রক্তের ছোপ ছোপ দাগ। বাড়ির সবাই নিশানকে দেখে বুঝে গেল এটা নিশান ছাড়া কেউ করেনি। তাজউদ্দিন ভেতরে ঢুকলো, নিশানের উদ্দেশ্যে বলল, এই ছেলে, এই তোমার সমস্যা কি? এভাবে জিনিসপত্র ভাঙছো কেন? কি সমস্যা তোমার? হ্যাঁ? নিশান আপেলটা ফেলে দিল, ঘাড় এপাশ ওপাশ করে নিয়ে শক্ত কণ্ঠে বলল, আমার সমস্যা আপাতত পরে, আগে এটা বলুন, সিলেটে লালাখাল নদীতে যাওয়ার প্ল্যান কার ছিল? তাজউদ্দিন রাগান্বিত কণ্ঠে বললেন, সেটা তোমাকে কেন বলতে হবে? বাবার জিনিস পেয়ে ভাঙছো, নিজে কামাই করে ভাঙতে পারোনি? ইডিয়েট ছেলে একটা। নিশান তাজউদ্দিনের দিকে তাকিয়ে স্লো ভয়েসে বলল, আপু, তোমাকে আমি কিছু বলিনি, বলতে চাইও না। তুমি চুপচাপ দাঁড়িয়ে থেকে ট্রেলার দেখো। তাজউদ্দিন কিছু বলতে গেলে নিশান হাত উঁচিয়ে থামিয়ে দিয়ে বলল, লালাখাল যাওয়ার প্ল্যান কার ছিল? সেলিনা হাসি মুখে এগিয়ে এসে বলল, আমি করেছিলাম। বাড়িতে সবাই বোর হচ্ছিল, তাই একটু ঘোরাঘুরির প্ল্যান করেছিলাম। নিশান তার মায়ের দিকে মাথা ঘুরিয়ে তাকিয়ে বলল, বোর হচ্ছিলে? আমার ইস্যুকে কার পারমিশনে নিয়ে গিয়েছিলে? সেলিনা মেকি হাসি দিয়ে বলল, কেন আব্বু? সিমি তো আমার মেয়ের মতোই। সেলিনাকে কথা শেষ করতে না দিয়ে নিশান গম্ভীর কণ্ঠে বলল, মেয়ের মতো? মেয়ে তো আর না। কোনোদিন ভেবেছ মেয়ে? ভাবনি, আর ভাববেও না। তুমি এমনভাবে বলছো কেন? নিশান এবার মুখের রং পাল্টিয়ে ফেলল, হিংস্রতার সাথে বলে উঠল, স্টপ ইউর ফাকিং ড্রামা। কে হন আপনি আমার? কোন সাহসে আমার ইস্যুকে কেড়ে নিচ্ছিলেন? আনসার মি। সেলিনা অবাক কণ্ঠে বলল, নিশান, কি ভাষা তোমার এগুলো? আমি তোমার মা হই, ভুলে গিয়েছো? নিশান রাগে তীর তীর করে বলল, মা? হাউ ফানি! মা হওয়ার যোগ্যতা আপনার মধ্যে নেই। জন্ম দিয়েছেন আমাকে, কর্ম করেছেন? জন্ম দিলেই মা হওয়া যায় না, কর্ম করতে হবে। আরে মারা নাকি ছেলেদের বেশি ভালোবাসে, আর আমার মা আমাকে গলা টিপে হত্যা করতে চেয়েছিল। তাজউদ্দিন উঁচু কণ্ঠে বললেন, নিশান, কি ব্যবহার এটা তোমার? নিশান হাত উঁচিয়ে বলল, স্টপ। আমি বলবো আর উনি উত্তর দেবে। এর বাইরে কেউ কথা বললে খুব বেশি খারাপ হয়ে যাবে। সেলিনার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। নিশানের চোখের দিকে তাকিয়ে বলল, আমি কখনোই নিজের হাতে তোকে খুন করব না আব্বু। জানি না আমার নামে তোর কি ধারণা, কিন্তু আমি আর আমার আল্লাহ জানে ঠিক কতটা পরিমাণ ভালোবাসি আমি তোকে। প্রতিটা মুহূর্ত তোর মঙ্গল কামনা করি আল্লাহর কাছে। নিশান সদর দরজার দিকে এগিয়ে গিয়ে সেই জায়গা থেকে একটা ফ্লাওয়ার ভাস তুলে জোরে আছাড় মেরে বলল, খুন তো অনেক আগেই করেছেন, কেন রেখে এসেছিলেন আমার ইস্যুকে? কি ক্ষতি করেছে আপনার? কি ভাবেন আমি কিছুই জানি না? আমার ভালো চান আপনি? আমার ভালো চাইতে গিয়ে আমার কলিজার টেনে রান্না করে খাচ্ছিলেন, আর আমি ভালো থেকে আপনার পছন্দ করা মেয়েকে বিয়ে করে বেঁচে যাব? নিশানের কথা শুনে বাড়ির প্রতিটা মানুষ সেলিনার দিকে তাকালো। সেলিনা বলল, কী সব বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। আমি কেন সিমি মামনিকে নিয়ে যাব কোথাও? নিশান এবার সবার ভিড়ে দাঁড়িয়ে থাকা মিষ্টির হাত টেনে আনলো। সেলিনার দিকে তাকিয়ে মিষ্টির বাম গালে জোরে চড় মারল। সবাই অবাক। মিষ্টি গালে হাত দিয়ে নিশানের দিকে তাকাতে নিশান আবারও মিষ্টির ডান গালে চড় মারল। মিষ্টি দুই গালে হাত রেখেই নিশানের দিকে অশ্রু ভর্তি নয়ন করে তাকালো। সেলিনা উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, নিশান, ওকে মারছো কেন? ও কি করেছে তোমার? নিশান আবারও চড় মারল মিষ্টির গালে, বাঁকা হাসি দিয়ে বলল, কারণ মূল কালপিট তো এই দোকান থেকে কিনে আনা মিষ্টি। এখন সত্যটা স্বীকার করে নেন, তাহলে ওকে রেহাই দিয়ে দেব। সেলিনা চুপ হয়ে গেল। বাড়ির প্রতিটা সদস্য সেলিনার দিকে তাকিয়ে। নিশান পরপর মিষ্টির দুই গালে 10টা থাপ্পড় মারল, আর ও দাঁড়াতে পারছে না। শক্ত হাতের থাপ্পড় খেয়ে তার মাথা ঘুরছে। মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলে নিশান ওর কাছে এসে এক বাহু ধরে আবারও জোরে একটা থাপ্পড় মেরে দিল।
মিষ্টি গিয়ে দূরের ফ্লোরে মাথা ঘুরিয়ে পড়ল। নিশান আবারও মিষ্টির কাছে যেতেই সেলিনা বলে উঠল, নিশান বন্ধ করো। হ্যাঁ, আমি করেছি এসব। আমি নিয়ে গিয়েছিলাম সিমিকে সেখানে। আমি সহ্য করতে পারি না সিমিকে তোমার বউ হিসাবে। আমি একদমই পারি না। ঘৃণা করি আমি সিমিকে। ও তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। সেলিনার কথা শুনে বাড়ির প্রতিটা মানুষ অবাকের চরম সীমানায়। নিশান চিৎকার দিয়ে বলল, আমার পাশে দাঁড়ানোর যোগ্যতা কার আছে কার নেই সেটা আমি ডিসিশন করব। কাউকে পীড়িত দেখাতে বলিনি আমি। ওর জন্য তুমি মার খেয়ে এই দেশ ছেড়েছিলে নিশান। নিশান হিংস্রতার সাথে বলল, মার খেয়েছি, দেশ ছেড়েছি, তাতে আপনার সমস্যা কি? আমি আমার ইস্যুকে চাই, নিজের করে পেতে চাই। আমি উন্মাদ সবসময় আমার ইস্যুর জন্য। আমি ওকে চাই, তাই মার খেয়েছি। আপন করে পেতে এই দেশের মাটি ত্যাগ করেছি। আর এখন আমার ইস্যুকে কেড়ে নিতে এসেছেন। তুমি ভুল ধারণাতে বাস করছো। সিমি তোমার জন্য সঠিক না। সে সঠিক হলেও নিশানের, বেঠিক হলেও এই নিশানের। তবে একটা কথা কান খুলে শুনে রাখেন, জন্মদাতা মা হন বলে এইবার ছেড়ে দিলাম, কিন্তু দ্বিতীয়বার এমন ভুল করার মতো কোনো অপশন রাখবো না। পুরো পরিবারের জন্য সতর্কতা। আমার ইস্যুকে যদি কেউ হার্ট করার চেষ্টা করে, তার কলিজা ছিঁড়ে এনে আমার ইস্যুর পায়ের নিচে রেখে দেব, হোক সেটা তার বাবা মা কি আমার বাবা মা। সো বি কেয়ারফুল মা। বলেই নিশান আর দাঁড়াল না। হন হন পায়ে সে বের হয়ে গেল বাড়ি থেকে। সে এখন হাসপাতালে যাবে সিমির কাছে। নিশান চলে যেতেই সেলিনা মিষ্টির কাছে গেল, তাকে নিজের কোলে নিল। তাজউদ্দিন আশ্চর্য কণ্ঠে বললেন, সেলিনা, তুমি কি বললে এটা? তুমি সিমিকে সহ্য করতে পারো না? সেই কবেকার কথা ধরে রেখেছ? সেলিনা চিৎকার দিয়ে বলল, হ্যাঁ রাখছি। পারি না আমি সহ্য করতে। ওই মেয়ের জন্য আমার নিশান কত মার খেয়ে দেশ ছাড়লো। এমনকি আমার মেয়ের থেকেও বেশি প্রায়োরিটি সবাই ওই মেয়েকে দেয়। আমার সহ্য হয় না। কেন আমার ছেলে মেয়েরা সব সময় ওই মেয়ের কাছে গোলামের মতো থাকবে? আমি সহ্য করতে পারি না। আর দ্বিতীয় প্রশ্ন আমাকে করবেন না। বলেই সেলিনা মিষ্টিকে দাঁড় করালো। আস্তে আস্তে ধীরে মিষ্টিকে নিয়ে রুমে চলে গেল। রোজিনার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। সে এত বছর জেনে আসছে বড় আপা তার সিমিকে বড্ড ভালোবাসে, একটু চঞ্চল প্রকৃতির। কিন্তু এত বছর যে ঘৃণা করত তা সে ভুলেও জানতে পারেনি। সালাউদ্দিন নিজের স্ত্রীকে এক বাহু জড়িয়ে ধরল। তাজউদ্দিন আসলো সালাউদ্দিনের কাছে, ঘাড়ে হাত রেখে বলল, মাফ করিস ভাই, আসলে কি থেকে কি হলো বুঝতে পারলাম না, আমাকে মাফ করে দিস। সালাউদ্দিন বড় ভাইয়ের হাতে হাত ধরে বলল, তুমি কেন মাফ চাইছো ভাইজান? ভাবির জায়গা ঠিক আছে, বাদ দাও এইসব। বলে সালাউদ্দিন রোজিনাকে নিয়ে রুমে চলে গেল। কি আর সব বাচ্চাদের নিয়ে রুমে গেল। জামাল উদ্দিনে চলে গেল। মিহেরিমা, রুবেল, তিহান এরাও সবাই নিজেদের রুমে গেল। আসলে কারোর কিছু বলার নেই। তাজউদ্দিন গম্ভীর মুখে নিজের রুমের দিকে গেল। যারা সামিয়াকে বলল, এমন তো হওয়ার কথা ছিল না সামু। সামিয়া যারাকে জড়িয়ে ধরে বলল, চুপ কর, রুমে চল। বলে তিনজন রুমে চলে গেল। নিশানের গাড়ি হাসপাতালের সামনে থামলো। সে দ্রুত পায়ে ভিতরে ঢুকলো। জিহান নিশানকে দেখে উঠে এসে বলল, সিমিকে অনেক আগেই কেবিনে শিফট করে দেওয়া হয়েছে, দেখা করতে পারবি। তবে এখনো জ্ঞান ফেরেনি। তুই থাক, আমি আসছি একটু পরে। নিশান কোনো উত্তর না দিয়ে সিমির কেবিনে ঢুকে পড়ল। জিহান লম্বা একটা শ্বাস নিয়ে বের হয়ে গেল হাসপাতাল থেকে। নিশান কেবিনে ঢুকতেই দেখতে পেল এক রমণীকে হাসপাতালের নীল পোশাক পরে শুয়ে আছে, হাতে ক্যামেরা লাগানো, চুলগুলো বেনুনি করে একপাশে রাখা, কম্বলটা পেট পর্যন্ত তোলা, নিষ্পাপ বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। নিশান চেয়ারে গিয়ে বসলো। সিমির ডান হাত নিজের হাতের মধ্যে নিল। ধুকধুক করতে থাকা হার্টবিট যেন একটু শান্ত হচ্ছে। নিশান চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নিল 2-3 বার। এর মধ্যে নার্স ঢুকতে নিশান বলল, এখন না, বের হয়ে যান, আমার প্রাইভেসি লাগবে, ডিস্টার্ব করবেন না। নার্সটা কিছু না বলেই চলে গেল। নিশান সিমির মুখের দিকে তাকালো, মুখে হাত দিল। হুট করেই নিশান উঠে সিমির কপালের সাথে নিজের কপাল ঠেকালো। কিয়ৎক্ষণ ওইভাবে থাকলো। চোখ থেকে গড়িয়ে পড়লো নোনা পানি। নিশান কান্না করছে। নিশান একটা বড় নিঃশ্বাস নিল। উঠে আসলো সিমির হাতটা শক্ত করে জড়িয়ে ধরে ভাঙা কণ্ঠে বলল, বিশ্বাস কর ইস্যু, আমার হৃৎপিণ্ডটা এখন জোরে জোরে বিট করছে। আমার ভীষণ কষ্ট হচ্ছে। তোর হারিয়ে যাওয়ার খবর শুনে আমার সারা দেহ কেঁপে উঠেছিল।
নিজেকে ঠিক রাখতে পারছিলাম না, ভীষণ কষ্ট হচ্ছিল। তোকে যখন খুঁজছিলাম ভোরের আলো ফোটার সময় হয়ে এসেছিল, কিন্তু তোকে পাচ্ছিলাম না। মনের ভিতরে ভয় জমেছিল তোকে হারানোর। আমি তোকে হারাতে পারবো না ইস্যু, কোনোভাবেই তোকে হারাতে পারবো না আমি। নিশান থামলো, আবার একটা নিঃশ্বাস নিয়ে বলা শুরু করলো। ভর্তি হওয়ার পর থেকে আমি দুবার কান্না করেছি। প্রথমবার তোকে ছেড়ে সুদূরে পাড়ি দেওয়ার সময়, আর তোর হারানোর খবর আমাকে ভয় ধরিয়ে দিয়েছে। আমি ভীষণ কষ্টে আছি ইস্যু, আমি তোকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। আমার প্রতিটা নিঃশ্বাসও তোর নামেই হয়। আমি তোকে কষ্ট দেই, আঘাত দিই, কিন্তু তোর প্রতি আমার যেই উন্মাদনা, তা এই আঘাতের কাছে তুচ্ছ। নিশান তার ইস্যুর জন্য দুনিয়ার সব কিছু করতে রাজি। এগুলো ভালোবাসা বলা যায় না ইস্যু, এগুলো আমার উন্মাদনা, আমার আসক্তি, একমাত্র আমার আসক্তি, যা অ্যালকোহলেও পাওয়া যায় না। বড্ড উন্মাদ আমি তোর জন্য, তোকে হারাতে চাই না। নিশানের কথাটা যেন আটকে আটকে আসছে, চোখ থেকে পানি বের হচ্ছে অঝরে। চোখ বন্ধ করলে সে চোখের পানিগুলো মুছে ফেললো, সিমির মুখে হাত রেখে বলল, জানি না আমার এই আসক্তি কবে বুঝবি তুই, কবে বুঝবি আমার এই উন্মাদনা শুধু তোর জন্য, কবে বুঝে আমাকে তোর করে নিবি কিচ্ছু জানি না আমি, জানতে চাই না। তুই শুধু মৃত্যুর আগ পর্যন্ত আমার হয়ে থাকিস। তোকে হারিয়ে নিজের আত্মহত্যা করব, কিন্তু বেঁচে থাকতে তোকে হারিয়ে ফেলার সাধ্য আমার নেই। তুই আমার ভীষণ প্রিয়, যাকে হারালে এই নিশানের অস্তিত্ব দুনিয়া থেকে বিলীন হয়ে যাবে। নিশানের কথা বলার মাঝে ফোন বেজে উঠল। নিশান ফোন বের করে রিসিভ করতে ওপাশ থেকে কি শোনা গেল জানা নেই, তবে নিশান গম্ভীর কণ্ঠে বলল, অপেক্ষা কর, আমি আসছি, বলেই কল কেটে দিল। সিমির কপালে গভীর একটা চুমু এঁকে দিয়ে বলল, অপেক্ষা করিস আমার জন্য, আমি নিয়ে যাব তোকে। বলেই নিশান আর দাঁড়ালো না, কেবিন থেকে বের হয়ে গেল। নিশান চলে যাওয়ার 2 মিনিট পরেই সিমি চোখ খুলল। তার চোখগুলো লাল টুকটুক করছে, ঠোঁটের ওপর ঠোঁট দিয়ে কান্না আটকানোর চেষ্টা করছে। সিমি আস্তে আস্তে উঠে বসলো। নিশানের প্রতিটা কথা যেন তার হৃদয়ে বাজছে। কান্না আসছে তার, চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। আজকে যদি নিশানের কথাগুলো না শুনতো, তাহলে হয়তো কখনোই নিশানকে বুঝতো না। একটা মানুষ কতটা তাকে চায়, তাকে হারিয়ে ফেললে নিজের জীবনটাই বিলীন করে দেবে, সব কিছুই করতে পারবে। কতটা আসক্তি তার সে এখন উপলব্ধি করতে পারছে। নিশান তো তাকে এমনি এমনি শাস্তি দেয় না, সে দোষ করে তাই শাস্তি দেয়। নিশান তাকে হারাতে চায় না, আগলিয়ে রাখতে চায়। ছেলেদের চোখ থেকে নাকি সহজে পানি পড়ে না, কিন্তু নিশান ভাই তার ইস্যুর জন্য কান্না করছে। এগুলো ভাবতেই সিমির বুকের বাঁ পাশটা কেমন চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। নিশান ভাই তাকে কতটা চায়। সিমির জ্ঞান অনেক আগেই ফিরেছে। কেবিনে নিশানকে ঢুকতে দেখে সে দ্রুত চোখ বন্ধ করে জ্ঞান হারানোর নাটক করছিল। তাই তো অপ্রত্যাশিত সব কথাগুলোই শুনে ফেলল। সিমি বিড়বিড় করে বলল, আপনি আমাকে কতটা চান আমি এতদিন জানতাম না নিশান ভাই। আপনি আমাকে মারতেন বলে আপনাকে ঘৃণা করতাম, কিন্তু দিন শেষে দেখা যায় আপনার মারার পেছনে আমার হাজারটা ভুল। আমি দোষী, আপনার কাঠগড়ায় বন্দি হয়ে গেলাম, শাস্তি দিন আমাকে। আপনাকে ঘৃণা করে পাপ করেছি, আপনাকে কেন বুঝতে চাইনি আমি, এতটা অবুঝ আমি, আমাকে বুঝতে কেন দেননি পচা নিশান ভাই। বলেই সিমির চোখের পানি নিয়ে হাসলো। কিছু মিনিট আগেও এই সিমি নিশান ভাইকে ঘৃণা করত, আর কিছু মিনিট পরে সে কিনা নিশান ভাইয়ের জন্য চোখের পানি ফেলছে। রাত 7:04। সিমির কেবিনে ঢুকলো নিশান। সিমি হেলান দিয়ে বসেছিল, নিশানকে দেখে মাথা নুইয়ে রাখলো। নিশান এসে সিমির কাছে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, কেমন আছিস এখন? সিমি মিনমিন স্বরে বলল, ভালো, ওঠ, বাড়িতে যাব। সিমি কিছু না বলে উঠে দাঁড়ালো। সে নিজের পোশাক পরে নিয়েছে অনেক আগেই, নিশান পাঠিয়ে দিয়েছিল বডিগার্ড দ্বারা। সিমির নজর নিশানের হাতের দিকে যেতে আটকে উঠল। নিশানের ডান হাতে নিজের হাতে নিয়ে বলল, কি হয়েছে আপনার হাতে, রক্ত কেন? ইস, কেটে গিয়েছে কতখানি। নিশান এক ঝাড়া মেরে হাত সরিয়ে নিয়ে বলল, কাটে কাটুক, তাতে তোর সমস্যা কি, বাড়ি চল। সিমি নিশানের হাত টেনে ধরে বেডে বসিয়ে বলল, এই হাত ড্রেসিং করতে হবে, তারপর বাড়ি যাবো, এর আগে না। নিশান দাঁতে দাঁত চেপে বলল, আমি কি তোর সাথে নাটক করছি ইস্যু? সিমি দাঁত খিলিয়ে হেসে বলল, নাটক না, ড্রামা করছেন। আমার মুখে মুখে কথা বলছিস বা? সিমি মুখ ভাঙিয়ে বলল, আমার মুখ আছে তাই আপনার মুখে মুখে কথা বলছি।
সিমির এইসব কথা যেন নিশানকে রাগিয়ে তুলছে। সে রাগে তিরতির করতে করতে বলল, এত আলগা পিরিয়ড দেখাতে আসবি না আমাকে, বাড়িতে চল। সিমি জেদ ধরে বলল, আগে হাতে ড্রেসিং করবেন তারপর যাব। নিশান এবার সিমিকে পাজা কোলে তুলে নিয়ে বলল, যেই রাস্তায় ছিলিস সেই রাস্তায় ফিরে যা, আমার সাথে তিরিং বিরিং করলে এবার জানে মেরে ফেলবো। সিমি মুখ ভাঙিয়ে অন্যদিকে ফিরে রইল। আসলে সমস্যা হচ্ছে, কুকুরের লেজ সারা বছর চেষ্টা করেও সোজা করতে গেলে সোজা হয় না। এই বিদেশি কুত্তাও তাই। আসলে এর লেজ কেমনে সোজা হবে। নিশান সিমিকে কোলে করে নিয়ে গাড়িতে বসলো। সিমি নিশানের কোল থেকে নেমে বসতে চাইলে নিশান শক্ত করে সিমির কোমর জড়িয়ে ধরল, যেন নড়তে না পারে। সিমি মনে মনে বলল, যাতে মাতাল তালে ঠিক আছে, শালা বিদেশি কুত্তা তার লেজ বেঁকা থাকুক আর সোজা থাকুক, আমাকে ছাড়বে না। নিশান গাড়ি চালাতে লাগলো আর সিমি ওইভাবে নিশানের কোলে বসে বুকে মাথা রেখে চুপ করে রইল। কিন্তু সিমি সে তো চুপ না। নিশানের হার্টবিট জোরে জোরে বিট করছে, যা সিমি কান পেতে শুনছে। আপনার হার্টবিট এত জোরে জোরে বিট করে কেন? নিশান বাঁকা হেসে বলল, বউ কাছে থাকা সত্ত্বেও ফরজ কাজ করতে না পারার দরুন হার্টবিট জোরে জোরে বিট করছে। সিমি প্রশ্ন করল, বউ কাছে থাকলে কেমন ফরজ কাজ করতে হয়? নিশান ধমক দিয়ে বলল, চুপ করে বসে থাক ইডিয়েট। সিমি মুখ গোমরা করে বলল, আপনার হার্টবিট আমাকে চুপ থাকতে দিচ্ছে না, আপনি চুপ করিয়ে দেন আপনার হার্টবিটকে। আর একটা সাউন্ড করলে তোর হৃদস্পন্দনটাই একদম বন্ধ করে দেব। নিশানের হুমকি স্বরূপ বাণী শুনে সিমি মুখে হাত দিয়ে চুপচাপ শুয়ে রইল। বলা যায় না, একজন সাইকো খুন করতেও হাত কাঁপবে না, চুপ থাকাই শ্রেয়। সময় রাত 9টা বাজে। নিশানের গাড়ি এসে থামলো চৌধুরী ভিলাতে। নিশান সিমিকে ওইভাবে কোলে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। ড্রয়িং রুমের সকলেই ছিল। নিশানদের দেখে তাজউদ্দিন প্রশ্ন করলো, সিমি এখন কেমন আছে? নিশান গম্ভীর কণ্ঠে জবাব দিল, ভালো। বলেই নিশান সিমিকে নিয়ে উপরে উঠে গেল। সিমির কেন যেন আজকে অনেক লজ্জা লাগছে এইভাবে সবার সামনে তাকে কোলে করে আনলো। ইস, কি লজ্জা, কি লজ্জা। নিশান সিমিকে নিজের রুমে নিয়ে গিয়ে বেডে বসিয়ে দিল। সিমির লজ্জাবরণ মুখ দেখে নিশান ভুরু কুঁচকে প্রশ্ন করল, তোর আবার কি হলো? সিমি মাথা নিচু করে বলল, সবার সামনে আমাকে কেন এভাবে কোলে করে আনলেন? তো তো মানে আমার লজ্জা লাগে না নাকি এইভাবে সবার সামনে দিয়ে আমাকে কোলে করে আনলেন? নিশান একই সুরে বলল, তোর লজ্জাতে আমার কি যায় আসে, চুপ করে বস, বিনা বাক্য ব্যয় করে। বলে নিশান ওয়াশরুমে ঢুকে গেল। সিমি নিশানের জামার পানে তাকিয়ে মুখ ভাঙিয়ে বলল, শালা কুত্তা কোথাকার, জীবনেও ভালো হবে না। আসছিলেন মানবতা দেখাতে, আর শালা বিদেশি কুত্তা ফিজিক্স কেমিস্ট্রি বুঝিয়ে দিল। সিমি বেডে হেলাম দিয়ে শুয়ে শুয়ে রুমের চারিপাশ দেখতে লাগলো। পুরো 10 মিনিট পরে নিশান শাওয়ার নিয়ে বের হয়ে আসলো। তার পরনের সাদা টি শার্ট, কালো ট্রাউজার। সিমি আর চোখে নিশানের দিকে তাকালো। নিশান কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। নিচে নেমে কিচেন থেকে প্লেটে করে খাবার নিয়ে আসলো। রুমে ঢুকে বেডের সিমির পাশে বসলো। প্লেটের ভাত মাখিয়ে মাখিয়ে লোকমা তুলে দিল সিমির গালে, সাথে নিজেও খেলো। খাওয়া শেষ হতেই নিশান হাত ধুয়ে প্লেট রেখে সিমিকে মেডিসিন দিল। মেডিসিন খাওয়া শেষ হতেই নিশান বেডে শুয়ে পড়লো লাইট অফ করে। নিশান বেডের আরেক পাশে মুখ করে শুয়ে রইল। সিমি নিশানের দিকে তাকিয়ে মনে মনে বলল, বিদেশি কুত্তা, ইগনোর আমিও পারি, দেখিস কালকে। বলেই সিমি চোখ বন্ধ করলো। ওষুধের ডোজ অনেক বেশি হয়, সাথে সাথে ঘুমের রাজ্যে হারিয়ে গেল। সিমি ঘুমাতেই নিশান তার দিকে ফিরে সিমিকে নিজের দিকে টেনে আনলো। সিমির গলায় মুখ গুজে সেও ঘুমের দেশে হারিয়ে গেল। রাত 11:50 এমন সময় বাড়ি ফিরল জিহান। বাড়ির কেউ জেগে নেই, বলতে গেলে বাইরে নেই, সবাই নিজেদের রুমে। জিহান ডুপ্লেক্স চাবি দিয়ে সদর দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। রুমে ঢুকে সোজা ওয়াশরুমে গেল। বড্ড ক্লান্ত সে, লম্বা শাওয়ার লাগবে। পুরো 30 মিনিট ধরে জিহান শাওয়ার নিয়ে বের হয়ে আসলো। কোমরে একটা টাওয়াল পেঁচিয়ে কভার থেকে একটা শর্ট প্যান্ট বের করে পরে নিল। চুলগুলো টাওয়াল দিয়ে ভালোভাবে মুছে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিল। চুলগুলো সেট আপ করে বেডের কাছে গেল। বালিশ ঠিক করতে দেখা মিলল লাল রঙের একটা ভাঁজ করা কাগজ। জিহান ভুরু কুচকে কাগজটা তুললো, উল্টে পাল্টে দেখলো, তারপর খুলে দেখলো লেখা,
যেখানে লেখা আছে, ওহে আমার প্রাণপ্রিয় জিহান বেবি, তোমাকে ছাড়া আমি পারছি না থাকতে এক মুহূর্ত। কবে নেবে তুমি আমাকে তোমার ঘরের বউ বানিয়ে বলো? চিরকুটটা পরে জিহানের কুচকে যাওয়া ভুরু আরো কুচকে গেল। এই বাড়িতে এমন চিরকুট কে দিতে পারে? সিমি দেবে না? যারা? মিস কেরকেরানি? কে দেবে? জিহানের কুচকানো ভুরু যেন আরো কুচকাতে লাগলো। কিছুক্ষণ ভেবেও যখন কিছু হলো না, চিরকুটটা কাভার্ডে রেখে দিল। এটা সকালে নিশানকে দেখাবে, দেন হাতের লেখা চেক করলে পাওয়া যাবে কে এমন কাজ করেছে। অসহ্য কারবার, ছি। জিহান লাইট অফ করে নিজের বেডে গিয়ে শুয়ে পড়ল। প্রচুর ক্লান্ত সে, তাই বেডে শুয়ে পড়তে ঘুমের দেশে হারিয়ে গেল।